প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অর্গানিক কেমিস্ট্রির যে অ্যারোমেটিক যৌগ আছে, এই অ্যারোমেটিক যৌগের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হলো নাইট্রেশন। এখন প্রশ্ন হলো, আজকে আমার প্রশ্নটা হলো নাইট্রেশন কি, নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। এখন আমরা যদি এটাকে একটা বিক্রিয়া মনে করি, আসলে এই জায়গায় একটা বিক্রিয়া না। তাহলে চলেন এইরকম অনুরূপ আমরা অনেকগুলো বিক্রিয়া আসলে শিখবো এবং তাদের ক্রিয়া কৌশল, এবং আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কি কি? যেমন আজকের আলোচনার বিষয় হলো নাইট্রেশন। নাইট্রেশন ঠিক অনুরূপ আছে কি সালফোনেশন। সালফোনেশন, নাইট্রেশন, সালফোনেশন। তারপরে আছে হেলোজেনেশন। হেলোজেনেশন, হেলোজেনেশন। তারপরে আছে ফিডলকে অ্যালকাইলেশন, এসাইলেশন, অ্যালকাইলেশন। তারপরে আছে কি এসাইলেশন, এসাইলেশন। এই দুইটাকে আমরা বলি ফিডলকেপ বিক্রিয়া। আচ্ছা, এখন এক কথা হইলো যে স্যার এই যে এতগুলা বিক্রিয়া আমরা পড়বো, এই বিক্রিয়াগুলো আসলে কোন ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়া জৈব যৌগের কোন ধরনের বিক্রিয়ার মধ্যে পড়ে? এই বিক্রিয়াগুলা পড়ে অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কি বলছি? অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এই সবগুলো আসলে একই ধরনের বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোকে আমরা বলি অ্যারোমেটিক যুগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এর মানে কি? আপনি ওই একটা বিক্রিয়া কৌশল পারলেই বাকি সবগুলো আসলে পারবেন, শুধু প্রথম ধাপটা একটু মনে রাখলে বাকি সবগুলো পারা যাবে। আজকে আমি আসলে কি করব, ওই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটা একটু আলোচনা করে দিব, তারপরে আসলে আমি নাইট্রেশনে চলে যাব। কিন্তু পরবর্তী প্রশ্নগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আমি বলছি যে অ্যারোমেটিকের একটা সিরিজ আমি দিয়ে দিব, যাতে সবাই এটা ফ্রি ক্লাসটা করতে পারে। আপনারা আমার অঞ্জনরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে আমি নাইট্রেশন আলোচনা করবই, এর আগে আসলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটা আলোচনা করব। আমরা আসলে কি কোনো একটা জটিল ম্যাথ করতে হলে তার সূত্র আগে লাগে না? তো এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটাই আসলে এই সবগুলা বিক্রিয়া করার সূত্রটা। আমি এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটা একটু সংক্ষেপে বলে তারপরে আসলে আমি যাবো যে নাইট্রেশন কি, তার ক্রিয়া কৌশল। পরবর্তী ক্লাসগুলোতে আমি সালফোনেশন, হেলোজেনেশন, অ্যালকাইলেশন, এসাইলেশন এই বিষয়গুলো আলোচনা করবো। আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনাদের সাথে আছে আমি অঞ্জন রায়, লেকচারার অফ কেমিস্ট্রি এবং কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর অফ পাইম্যাথ ক্লাব এবং সিইও অফ কার্বন টিউটোরিয়াল গ্রুপ এবং পেজ। আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আসলে জিনিসটা কি আমি আপনাকে একটু শর্টকাট বলে দিই। অ্যারোমেটিক যুগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে মনে করেন আমার উপরে কিন্তু হেডলাইন আছে নাইট্রেশন, আমি নাইট্রেশন নিয়ে আলোচনা করব পরে, তা আমি বলে দিই। এই যে মনে করেন বেনজিন, এটা হলো কি বেনজিন। এই বেনজিনকে যদি আমি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিই, HNO3 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি, H2SO4 এর উপস্থিতিতে, তখন কি হবে? এই জায়গায় নাইট্রোবেনজিন হবে। কি হবে? নাইট্রোবেনজিন। কি হবে? নাইট্রোবেনজিন। আর সাথে হবে পানি। নাইট্রোবেনজিন হবে, সাথে হবে পানি। কেমনে হইলো, কিভাবে হইলো, এইসব বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই যে স্যার বেনজিনের একটা হাইড্রোজেন পরমাণু নাইট্রো গ্রুপ দ্বারা, এই যে নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হইল, এটাকে আসলে বলে নাইট্রেশন। এটাকে বলে কি? নাইট্রেশন। আচ্ছা, তো এখন এই নাইট্রেশনের আগে আমি এখন এই বিক্রিয়ার ক্রিয়া কৌশল নিয়ে আমাকে আলোচনা করতে হবে। আমি যদি নাইট্রেশনের সংজ্ঞাটা দিতে চাই, এটা এরকম যে জৈব যৌগের, এটা তো অবশ্যই জৈব যৌগ, জৈব যৌগের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে উৎপাদ উৎপন্ন করলে আসলে তাকে কি বলা হয়? নাইট্রেশন বলে। তো ওই জায়গায় মনে করেন যে একটা বেনজিনে একটা হাইড্রোজেন একটা নাইট্রোনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, সুতরাং এটা নাইট্রেশন।
এই বিক্রিয়াটা মূলত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অনুযায়ী। এখন প্রশ্ন হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি, আমি ওইটা একটু আলোচনা করে তারপরে আমি আপনাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটা আমি একটু মুখে মুখে আলোচনা করে দিচ্ছি। এটা কিন্তু নাইট্রেশনের উত্তর না, আমি এই বিক্রিয়াটা কিভাবে আসলো এই জিনিসটা নিয়ে একটু বলবো আর কি। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা অতিরিক্ত হিসেবে জানতেছি ইলেকট্রোফিলিক। আমরা কিন্তু উপর একটা সিম্পল বিক্রিয়া দেখতেছি যে বেনজিন থেকে নাইট্রোবেনজিন হয়ে গেছে, এটা কিন্তু এমনি এমনি হয় না, এটা একাধিক ধাপ আছে, বুঝছেন। এখন এই সবগুলা বুঝতে হলে আমাকে প্রথমে বুঝতে হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা আসলে কি। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। ওকে, আমি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল নিয়ে একটু আলোচনাটা করে দিই, তারপরে আমরা চলে যাব নাইট্রেশনের, সমস্যা নেই। কৌশল আপনি ওই একটা প্রশ্ন না, এই কৌশলটা জানলেই সবগুলা পারবেন, সো একটু সময় দিলে আমাদের সমস্যা নাই। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। ইলেকট্রোফাইল আসলে এই যে আমার আলোচ্য বিষয়টা তো বলছি আমি এরোমেটিক যুগে, অর্থাৎ এরোমেটিক যুগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। স্যার এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মূলত ঘটে তিনটা ধাপে। কয়টা ধাপে? তিনটা ধাপে। প্রথম ধাপ আসলে কি হয় জানেন, আমি যে কোনো একটা বিক্রিয়কের মধ্যে বিকারক দিব। এই যে এটা কিন্তু বিক্রিয়ক, এটাকে ধরে আমরা বিকারক। এই যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এরা বিক্রিয়া করে আসলে একটা ইলেকট্রোফাইল উৎপন্ন করে, সেটা আমরা পরে দেখব। তো প্রথম ধাপে যে কোনোভাবেই হোক একটা ইলেকট্রোফাইল উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ইলেকট্রোফাইল। এখন প্রশ্ন হলো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল কাকে বলে সেটা আমরা নিশ্চয়ই জানি। ধরেন ইএনইউ, এই একটা যৌগ মনে হয় ইএনইউ, সে বিয়োজিত হইয়া ই প্লাস আর এনইউ মাইনাস। এটা কি বুঝেন বলেন তো? এটা কি বুঝছেন? মনে করেন যে কোনো একটা সমযোজী বন্ধন আর কি, মনে করেন HCl ফর এক্সাম্পল, এই জায়গায় ক্লোরিনের তড়িৎচালকতা কি বেশি, তখন এই জায়গায় বিষম বিভাজন করবে। সুষম বিভাজন, বিষম বিভাজনে আমার ইউটিউবে ক্লাস আছে, দেখতে পারেন। এটা মাইনাস আর এটা হবে কি প্লাস। এই যে প্লাস আর এটা হলো মাইনাস। এই যে প্লাস চার্জ বিশিষ্ট যে যৌগগুলা আয়নগুলো আছে অথবা অষ্টক সংকুচিত যৌগ, এরা কোথাও ইলেকট্রন পাইলে দ্রুত গতিতে এই ইলেকট্রনের সাথে কি করবে? আক্রমণ করবে। এই জন্য ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী, মানে ইলেকট্রন যে জায়গায় পাবে ওই জায়গায় গিয়ে আক্রমণ করবে। ওরা কারা? প্লাস। অর্থাৎ এই ধরনের বিক্রিয়ায় প্রথম ধাপে একটা ইলেকট্রোফাইল উৎপন্ন হবে। আর যেহেতু এই যে আমি বলছিলাম হাইড্রোজেন প্লাসে এই অংশ যদি প্লাস হয়, এই অংশ কি মাইনাস, এই জায়গায় অষ্টক পূরণ আছে, এই জন্য সে মাইনাস হয়েছে। মনে মনে আমরা এটা মনে করি HCl, মনে এটা মনে করি কি HCl, বিয়োজিত হয়েছে H প্লাস আর Cl মাইনাস, হইতেই পারে। অর্থাৎ প্রথম ধাপে একটা ইলেকট্রোফাইল উৎপন্ন হবে, আর ইলেকট্রোফাইল উৎপন্ন হলে সাথে সাথে কিন্তু আসলে নিউক্লিওফাইলও হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে তো আমার নিউক্লিওফাইলের নিয়ে আলোচনা না করলেও হচ্ছে। তো প্রথম ধাপে একটা ইলেকট্রোফাইল উৎপন্ন হবে। এখন আসেন দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে কি করবে? এই ইলেকট্রোফাইলটা এরোমেটিক যৌগকে আক্রমণ করিয়া একটা সিগমা জটিল গঠন করবে। কি গঠন করবে? সিগমা জটিল। দ্বিতীয় ধাপে এই ইলেকট্রোফাইলটা এরোমেটিক যৌগকে আক্রমণ করে একটা সিগমা জটিল গঠন করবে। আমি একটু ছোট করেই দেখাই। এই যে স্যার মনে করেন এটা আমাদের বেনজিন, তখন এই জায়গায় কি করবে? এই যে ইলেকট্রোফাইল এসে আক্রমণ করলো, এই ইলেকট্রোফাইল এসে মনে করেন এই জায়গায় আক্রমণ করলো। আক্রমণ বলতে এই যে পাই বন্ধন আছে, তো এই প্রত্যেকটা কার্বনের সাথে তো পাই বন্ধন আছে, এই ইলেকট্রোফাইলটা যে কোনো একটা কার্বনের সাথে এসে যুক্ত হবে। আচ্ছা, আমরা এক কাজ করি, এই জায়গায় তো একটা হাইড্রোজেন অলরেডি আছে না? সব জায়গায় তো একটা হাইড্রোজেন আছে। সে ওই যে পাই বন্ধনটাকে সে টার্গেট করছে, এই ইলেকট্রোফাইলটা তাকে টার্গেট করছে। করার পরে আসলে হবে কি জানেন? এই জায়গায় সিগমা জটিল উৎপন্ন হবে। কি হবে? সিগমা জটিল। সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল। এখন আপনার প্রশ্ন করবেন যে স্যার সিগমা জটিল বা কমপ্লেক্স জিনিসটা আসলে কি? আমি হাইড্রোজেন এই জায়গায় দিলাম, এইটা এই জায়গায় দিলাম। স্যার এই যে প্রথম এটাকে আমরা বলি সিগমা জটিল। কি বলি? সিগমা জটিল। ওকে, আমি যদি এখন আপনাকে বলি যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল আসলে
যে কোনো একটা বিক্রিয়ার কৌশল আসলে 3 ধাপে হয়। প্রথম ধাপে ইলেকট্রোফাইল উৎপন্ন হয়েছে, ওই ইলেকট্রোফাইলে অ্যারোমেটিকের পাই বন্ধনটা আক্রমণ করছে। যখন এই পাই ইলেকট্রনটা এদিকে চলে যায় তখন এই জায়গায় আর রেজোনেন্স সম্পন্ন হয় না, মানে অ্যারোমেটিক যুগের অ্যারোমেটিসিটি নষ্ট হয়। আমি কিন্তু এর আগের ক্লাসটা কি ছিল, অ্যারোমেটিসিটির উপরে। অর্থাৎ তবে তখন ওই যে পাই ইলেকট্রনটা ওইদিকে চলে যায়, তখন একটা কার্বনে কিন্তু তাই পাই ইলেকট্রন আর থাকে না, এই জন্য এইদিকে আমরা অসম্পূর্ণ দিছি। এটাকে বলে আমরা সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল। তৃতীয় ধাপে আসলে কি হবে? তৃতীয় ধাপে আসলে কি হবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটা আমি দেখাইতেছি। আমরা এক কাজ করি, ওই অংশটা নাইট্রেশনটা আপাতত আমি ছোট কইরা রেখে দিই, নাইট্রেশনটাকে আমি ছোট কইরা রেখে দিব। আচ্ছা, এই অংশটা আমি মুছে ফেলি। আমি তো অলরেডি এটা বুঝাই ফেলছি যে আসলে এটা আমাদের কোন কাজে লাগতেছে। এখন এই যে নাইট্রেশন, আমি এটা একটু ছোট করে রাখলাম আপাতত, সমস্যা নেই। এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল ওই অনুরূপভাবেই মানে নাইট্রেশনটা ঘটবে। ওকে স্যার, আশা করি আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম ধাপে কি হবে? প্রথম ধাপে একটা ইলেকট্রোফাইল উৎপন্ন হবে। দ্বিতীয় ধাপে এসে কি করবে? এই ইলেকট্রোফাইলটা বেনজিনের যে পাই ইলেকট্রন আছে তার সাথে যুক্ত হবে, সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল গঠন করবে। তৃতীয় ধাপে আসলে কি হবে? তৃতীয় ধাপ এইটা কিন্তু দৃঢ় পদ্ধতিতে ঘটবে, এটা ধীরে ধীরে ঘটবে। এখন এইটা কিন্তু এইভাবে সরাসরি ঘটে যায় না, এটা কিন্তু 3টা ধাপ আছে, আমি আপনাকে দেখাচ্ছি, সমস্যা নেই। এখন আসেন এটা কিভাবে ঘটে আমি এটা একটু দেখাই। যে এই সিগমা জটিল এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দেখাই দিচ্ছি আপনাকে। আমরা কিন্তু নাইট্রেশনের সময় নিচের এটা না লেখলেও হবে, আমরা বুঝার জন্য আপনাকে একটু বলতেছি আর কি। এই জিনিসটা আসলে কিভাবে ঘটে একটু দেখেন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। আচ্ছা, এই জায়গায় হয় কি, এই যে মনে করেন ইলেকট্রোফাইল, এখন হয়েছে কি, আচ্ছা আমি এই জায়গায় হাইড্রোজেনটা এইদিকেও দিতে পারি ওইদিকেও দিতে পারি। যখন সে আইসে এই পাই ইলেকট্রনকে আক্রমণ করলো, পাই ইলেকট্রনকে কি করলো, আক্রমণ করলো, তখন সিগমা জটিল কিভাবে গঠিত হয় দেখেন। এই যে এই জায়গায় মনে করেন হাইড্রোজেন, এই জায়গায় মনে করেন ই। এখন এই পাই ইলেকট্রন তো চলে গেছে, এই পাই ইলেকট্রন কি হয়েছে, ওই যে ইলেকট্রোফাইলের সাথে গিয়ে যুক্ত হয়েছে, এই পাই ইলেকট্রন তার সাথে গিয়ে বন্ধন গঠন করছে, এই পাই ইলেকট্রন এই জায়গায় চলে গেছে। এর মানে কি, এই কার্বনের ইলেকট্রন ঘাটতি দেখা দিবে, অর্থাৎ এই জায়গায় ইলেকট্রনের অভাব দেখা দিবে, প্লাস দিলাম, এই জায়গায় ইলেকট্রনের অভাব দেখা দিবে, তখন এই জায়গায় আছে, এই জায়গায় আছে। এখন এই ইলেকট্রনটা সে কিভাবে পূর্ণ করবে জানেন? এই যে পাই ইলেকট্রন আছে সে লাভ দিয়ে এই জায়গায় চলে আসবে, সে লাভ দিয়ে জায়গায় চলে আসলো। তো পরের স্টেপটা কি হয় দেখেন তো, ই খেয়াল করেন এই জায়গায় ই। স্যার এই পাই ইলেকট্রন যখন এই জায়গায় চলে আসলো তখন তার ইলেকট্রন ঘাটতি দেখা দিবে, এই জায়গায় হবে প্লাস। তো এই জায়গায় পাই ইলেকট্রন আছে, আছে তো, তাই তো। তখন সে কি করবে, সে লাভ দিয়ে এই জায়গায় চলে আসবে। আসার পরে তারপরের স্টেপটা কি হয়েছে দেখেন তো, এই যে সিগমা কমপ্লেক্স কিভাবে গঠিত হয় এটার মেকানিজমটা আসলে আমি দেখাইতেছি। এই হলো এইচ আর এই হলো ই। এখন কি হবে, ওই যে পাই ইলেকট্রন চলে আসছে এই জায়গায়, ওই যে আমরা তো জানি পাই ইলেকট্রন সঞ্চারনশীল, এটা লাভ দিয়ে এই জায়গায় চলে আসছে, এই হইল প্লাস। বিষয়টা কি বুঝতে পারছি? এই যে স্যার এখন আমরা আসলে কি দেখলাম, এই যে আমি যে সিগমা কমপ্লেক্সটা দেখাইলাম যে এই পাই ইলেকট্রনটা যে কোনো একদিকে অসম্পূর্ণ। দেখেন তো এই যে 3টা স্ট্রাকচার, এই কর্নার অসম্পূর্ণ, তারপরে এই কর্নার অসম্পূর্ণ, এই দেখেন এই কর্নার অসম্পূর্ণ, এই কর্নার অসম্পূর্ণ, এই কর্নার কিন্তু অসম্পূর্ণ। এটা ডেল প্লাস দিয়েও দেখাইতে পারি অথবা খালি প্লাস দিলেও হবে, আমি ডেল দিলাম না। ওকে, এর মোরাল অফ দ্য স্টোরিটা আসলে কি? মোরাল অফ দ্য স্টোরিটা হইল, যদি আমার এই ইলেকট্রোফাইলটা কোনো একটা কার্বনের পাই ইলেকট্রনের সাথে বন্ধন ঘনঘরে যুক্ত হয়, তখন এই যে বেনজিন চক্রের যে কোনো একটা অংশ কি থাকবে, অসম্পূর্ণ থাকবে। এটা উপরের দিকে দেখায়, নিচের দিকে দেখায়, বামে দেখায়, ডাইনে দেখায়, কোনো সমস্যা নাই। এই স্ট্রাকচারটাই আসলে আমাদের কি, সিগমা জটিল। এই স্ট্রাকচারটা আসলে কি, সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স।
আমরা কি সিগমা কমপ্লেক্স কিভাবে হয় সেটাকে আমরা বুঝতে পারছি। এই তিনটা স্ট্রাকচারকে আমরা এটা ইকুইভ্যালেন্ট বোঝাচ্ছি। এই তিনটা স্ট্রাকচারকে আমি একটা দিয়ে প্রকাশ করব, সেটা হলো এইটাকে বলি আমরা কি সিগমা কমপ্লেক্স। আসলে কি বিষয়টা বুঝতে পারছি। আমি আপনার পরীক্ষার খাতায় কিন্তু এটা লেখা লাগবে না। যদি আসে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল, হ্যাঁ আসতে পারে একটা প্রশ্ন। অর্থাৎ আজকে আমি নাইট্রেশনের সাথে কিন্তু আরেকটা প্রশ্ন উত্তর শিখে ফেলতেছি যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। আমি কিন্তু নোট দিয়ে দিব আমার পেড গ্রুপে। আমি কি করব, এই নাইট্রেশনের সাথে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কৌশল এটা নোটটা দিয়ে দিব, সমস্যা নেই। এখন দেখেন তাহলে কি হয়েছে। আচ্ছা এখন আমরা এই অংশটা একটু তুলে ফেলি। আচ্ছা আমরা কি বুঝলাম যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কৌশল কিভাবে, যে যখন আইসা বেনজিনের পাই ইলেকট্রনকে ইলেকট্রোফাইল কি করবে, আক্রমণ করবে, তখন এই যে একে অপরের সাথে যখন যুক্ত হবে, তখন এই যে পাই ইলেকট্রন আছে, আমি হাইড্রোজেনটা যুক্তির খাতিরে দেখাইছি, সব জায়গায় কিন্তু হাইড্রোজেন আছে, তখন একটা অসম্পূর্ণ জায়গা তৈরি হবে। এই অসম্পূর্ণ যে কাঠামো এটাকে আমরা কি বলি, সিগমা জটিল। এটা দৃঢ় প্রক্রিয়া, রেজোনেন্সের মাধ্যমে আসলে এই প্রসেসটা ঘটবে। এই হলো আমার কি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। আচ্ছা এখন এই জিনিসটা আমরা কি বুঝছি, আমার কিন্তু পরীক্ষার খাতা এটা লিখতে হবে না। এটা কেমনে আসলো আমি আপনাদের অতিরিক্ত বোঝানোর জন্য বুঝাই দিছি। আমরা নাইট্রেশনের সময় কিন্তু এটা লিখবো না, এটা লিখবো না। ওকে স্যার, আমি এটাকে ছোট করে রেখে দিই, পরবর্তীতে আমি আপনাকে একটু দেখাবো না, সমস্যা নেই। সিগমা জটিল কেমনে হইল বুঝতে পারছি। তো এই যে আমরা কি করছি, বেনজিনের মধ্যে যে আমার ইলেকট্রোফাইল এসে আক্রমণ করলো, কইরা আসে যে সিগমা জটিল গঠন করছে, এটা কেমনে এমনি হয়েছে না, কেমনে হয়েছে যে এর মধ্যে আমাদের আসলে কি আছে, তিনটা ধাপের মাধ্যমে এই প্রসেসটা ঘটছিল। একটু বড় করে দিই একটু। সিগমা জটিলে কি ছিল, এইটা ছিল এইচ আর এটা ছিল কি ই। এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি লিখছি, কোনো সমস্যা নাই। এই যে সিগমা জটিল। এখন আসেন তৃতীয় ধাপটা আসলে কি হয়। তৃতীয় ধাপ, এই তৃতীয় ধাপে কি হবে, ওই যে সিগমা জটিল বা কমপ্লেক্স আছে, তখন আসলে আমার টার্গেটটা কি, টার্গেটটা হইলো এই হাইড্রোজেনটা ইলেকট্রোফাইল দ্বারা কি হবে, প্রতিস্থাপিত হবে। ওই যে হাইড্রোজেনটা নাইট্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হলো নাইট্রোনিয়াম আয়ন দ্বারা। নাইট্রোনিয়াম আয়ন কিন্তু একটা ইলেকট্রোফাইল। এখন দেখেন কি হবে, আমরা এক কাজ করি, এই ইলেকট্রোফাইলটার বাম দিকে দিয়ে দিই। এটা আমি দিতেই পারি আমার প্রয়োজনের ভিত্তিতে। এই যে মনে করেন এই আছে হাইড্রোজেন, এদিকে দিয়ে দিই, আর এইদিকে আছে কি ইলেকট্রোফাইল। এখন এটা কি সিগমা জটিল, সিগমা জটিল। এই সিগমা জটিল কি করবে, ওই যে দেখেন আমার ইলেকট্রোফাইলের সাথে কিন্তু একটা নিউক্লিওফাইল উৎপন্ন হয়েছে, মানে মাইনাস, সিএল মাইনাস আমি বলতে পারি এটাকে। ওই নিউক্লিওফাইল এসে কি করবে, নিউক্লিওফাইল আমরা যেটাকে বলি, এটা মাইনাস, কারণ তার অষ্টক পূরণ হয়ে গেছে। আমি যদি HCl চিন্তা করতাম তো এটা কি ক্লোরাইড আয়ন ছিল, কি ছিল ক্লোরাইড আয়ন। এই মাইনাসে কি করবে, এই হাইড্রোজেনকে দ্রুত নিয়ে যাবে, নিয়া এই যে যখন এই হাইড্রোজেন চলে যাবে, তখন এই পাই ইলেকট্রনটা, সবাই একটু খেয়াল করেন, ওই ইলেকট্রনটা এই জায়গায় চলে আসবে, কারণ হাইড্রোজেন তো H+ হিসেবে চলে যাবে। তখন এই বন্ধনটা ভিতরে চলে আসে, এটা স্থায়ী যৌগ গঠন করবে, সুস্থিত যৌগ গঠন করবে। খেয়াল করেন, তখন আমার এই জায়গায় আর হাইড্রোজেন থাকলো না, এটা কি হয়ে গেছে, ই হয়ে গেছে। আর এই ইলেকট্রন, এই জায়গায় যে ইলেকট্রন ঘাটতি আছে, এই ইলেকট্রনটা এই জায়গায় চলে আসা আমার এই রেজোনেন্স সুস্থিত করে ফেলছে। তখন আর ইলেকট্রনের অভাব নাই, আমি আর প্লাস চিহ্ন দিব না। এই হইলো আমার, এই যে আমি যদি বলতাম যে বেনজিন থেকে নাইট্রোবেনজিন, এই যে ইটা যে কোনো একটা ইলেকট্রোফাইল, এই আর সাথে কি হবে, এই এইচ এর লগে NU যুক্ত হইব। আমরা এটাকে লিখতে পারি HNU। আমি যদি মনে মনে চিন্তা করতাম এটা ক্লোরিন, HCl হইতো, কি হইতো, HCl হইতো। স্যার আমরা কি এটা বিষয়টা বুঝতে পারছি বলেন তো। এটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। আপনি কিভাবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে, যে প্রথম ধাপে বিকারক থেকে আসলে যে বিকারক আমি ইউজ করব বা প্রভাবক উপস্থিতিতে যে বিকারক কিভাবে বিয়োজিত হইয়া ইলেকট্রোফাইল উৎপন্ন করবে, এই যে E+,
এবং ইলেকট্রোফাইল একটা অংশ যদি হয় অপর অংশ এমনি নিউক্লিওফাইল, মানে একটা প্লাস আর একটা মাইনাস। দ্বিতীয় ধাপে আইসা কি হবে, এই ইলেকট্রোফাইলে আইসা এরোমেটিক যুগের ইলেকট্রন ঘনত্বকে আক্রমণ করে সিগমা জটিল গঠন করবে। তৃতীয় ধাপে আসলে কি ঘটবে, এটা দ্রুত ঘটে। তৃতীয় ধাপে এই যে আমার নিউক্লিওফাইল ছিল বা অ্যানায়ন যেটা ছিল সেটা হাইড্রোজেনকে অপসারিত করে এই আমার নতুন যৌগ উৎপন্ন করছে। এই হইলো আসলে আমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। সেম টু সেম, এই সেম টু সেম আমি আসলে নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে দেখাবো, তাইলে আসলে আমার হয়ে যাবে। আমরা কি বিষয়টা বুঝতে পারছি বলেন তো? এখন কথা হলো যে স্যার আপনার যদি পরীক্ষায় আসে আপনি কি এই অংশটা দিবেন? অবশ্যই না, দেওয়ার প্রয়োজন নাই। তাইলে আমরা কি করব, আমার কি এই অংশটা রাখার প্রয়োজন আছে? আপনি তো বুঝছেনই যে যখন আমার ইলেকট্রোফাইল এই জায়গায় আক্রমণ করলো, করার পরে সব জায়গায় আসলে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। এই ঘাটতিগুলো পূরণ করার সময় তো অর্থাৎ বেনজিনের সাথে যখন একটা ইলেকট্রোফাইল যুক্ত হয় তখন যে সিগমা জটিল অংশটা তৈরি হয়, যে সব জায়গায় আসলে একটা কার্বনের দিকে পাই ইলেকট্রন থাকে না, তখন এই সিগমা জটিল হয়। কেমনে হয় সেটা আমি আপনাদের দেখাইছি। আমি এটা এখন মুছে ফেলি, নাকি সমস্যা নাই। এই দেখেন স্যার আমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। এখন আমাদের এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ঠিক অনুরূপভাবে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলের অনুরূপভাবে আমি কি করব, আমি এটা একটু ডাইন পাশে ছোট করে রেখে দিই, তাহলে আপনি নাইট্রেশনটার সাথে তুলনা করতে পারবেন। এই জিনিসটা রাখার অন্যতম কারণ হলে আমি মুছে ফেলতে পারতাম, তো আপনি নাইট্রেশনের সাথে তুলনা করে এই বিক্রিয়াটা সহজে শিখতে পারবেন। ওকে, ওকে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এই জায়গায় কি হয়েছে, ওই ওই পাশে আমার চলে গেছে, এটা আমি এই জায়গায় লিখে ফেলি। এর সাথে প্লাসের সাথে কি হবে, আমার এনইউ ছিল মাইনাস এইচ এনইউ হবে। এটা একটু নিচে ডাকা পড়ছে, সমস্যা নেই। এইচ এনইউ ওকে। এখন এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল পড়ছি, ঠিক অনুরূপভাবে আমরা এখন পড়বো কি নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। আমি বিক্রিয়াটা আবার একটু সুন্দর করে লিখে ফেলি, সমস্যা নাই। নাইট্রেশন বিক্রিয়া কাকে বলে, অথবা যেহেতু লেখা আছে আমি আর এটাকে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। তা নাইট্রেশন কাকে বলে আমি যদি বলি যে জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু, জৈব যৌগের কি হাইড্রোজেন পরমাণু এক বা একাধিক নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে উৎপাদ উৎপন্ন করলে তাকে নাইট্রেশন বিক্রিয়া বলে। এখন এই যে নাইট্রেশনটা বলবো কিভাবে, যে বেনজিনকে, কাকে, বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিড স্যার HONO2, আমি কিন্তু চাইলে নাইট্রিক অ্যাসিডকে, দেখেন এই নাইট্রিক অ্যাসিডকে তো আমরা HNO3 লিখি না, HNO3, ঠিক আছে। আমি চাইলে কিন্তু এটাকে HONO2 লিখতে পারি। আচ্ছা, আমি আপাতত লিখি HNO3 নাইট্রিক অ্যাসিডকে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এই যে এই বেনজিনের যে হাইড্রোজেন আছে এটা নাইট্রোনিয়াম গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হইয়া নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। কি করবে? নাইট্রোবেনজিন। আচ্ছা, আমি চাইলে এই যে একান্তরিত দ্বিবন্ধন আছে এটা এইগুলো না দিয়ে আমি সরাসরি কিন্তু এটা দিয়ে দিতে পারি, এই বলয়টাও দিয়ে দিতে পারি, দিয়ে দিই, সমস্যা নেই। ওকে, অথবা এই জায়গায়ও দিতে পারতাম, কোনো সমস্যা নাই। তাইলে এটা কি হবে, নাইট্রোবেনজিন আর সাথে হবে পানি। এখন প্রশ্নটা স্যার এই পানিটা আসলো কোথা থেকে, সেটা এই হলো নাইট্রেশন। এখন আমি নাইট্রেশনের প্রথম ধাপটা যদি বলি, বা নাইট্রেশন কাকে বলে সেটা যদি বলি, যে বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বেনজিন বলে হাইড্রোজেন পরমাণু
নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত নাইট্রোবেনজিন উৎপন্ন করে। এই হইল আমার। এখন আসেন ওই যে করছে, এখন এই যে বিক্রিয়াটা ঘটলো স্যার, এই বিক্রিয়ার কি কৌশল আছে না? নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। এখন আমরা যে জিনিসটা দেবো এটা কি, নাইট্রেশন তো লিখে ফেলছি, এখন হলো নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। নাইট্রেশন কাকে বলে সেটা তো আমরা বুঝছি, যে জৈব যৌগের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যদি উৎপাদ উৎপন্ন করে তাকে নাইট্রেশন বলে। এখন নাইট্রেশন বিক্রিয়ার কৌশল সেম, যেহেতু এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া না, তো বলেন তো কি হবে, আপনারাই বলেন। প্রথম ধাপে কি উৎপন্ন হবে? ইলেকট্রোফাইল উৎপন্ন হবে। আচ্ছা, এই জায়গায় ইলেকট্রোফাইলটা আসলে কি? নাইট্রোনিয়াম আয়ন। এই দেখেন, এই জায়গায় হাইড্রোজেনের জায়গায় ই আসছে, কি আসছে? ই আসছে। এখন আমরা দেখাই যে নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রোফাইল কিভাবে উৎপন্ন হবে। দেখেন তাইলে প্রথম ধাপ, কি ধাপ? প্রথম ধাপে কি হবে বলেন তো? ইলেকট্রোফাইল উৎপন্ন। প্রথম ধাপে কি হয় জানেন? ওই যে সালফিউরিক অ্যাসিড এবং এই দুইটা সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে, ওই দেখেন আমি এটাকে প্রথম ধাপ লিখলাম। তো প্রথম ধাপে কি হবে? H2SO4 আর নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকে আমি একটু সাজায় লিখে ফেলি, HONO2 লিখতে তো কোনো সমস্যা নাই। আমি তো বলছিলাম ওই যে নাইট্রিক অ্যাসিড HNO3, অথবা আমি লিখছি HONO2 লিখতে তো কোনো সমস্যা নাই। আমার তো ঘুরে ফিরে এক জিনিসই, তাই আমি ওই যে নাইট্রো মূলকটা আমার প্রয়োজন, নাইট্রোনিয়াম আয়ন, এই জন্য আমি এটা একটু সাজায় লিখছি যাতে নাইট্রোনিয়াম আয়নটা আমি সহজে বুঝতে পারি। ওরা কি করে বিক্রিয়া করে? এরা কি করে বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে। কি করবে? এই যে নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে। ওই জায়গা থেকে শুরু করি স্যার। প্রথম ধাপে কি হবে বলেন তো? প্রথম ধাপে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই দুইটা বিক্রিয়া করে ইলেকট্রোফাইল উৎপন্ন করবে, নাইট্রোনিয়াম আয়ন। আছে এই যে নাইট্রোনিয়াম গেল, তারপর এই জায়গায় কি আছে? এইচও, আর এই জায়গা এই সালফিউরিক অ্যাসিড একটা এইচ যাবে, গিয়ে ওরা বানাবে পানি। কি বানাবে? পানি। তারপরে হবে বাইসালফেট। দেখেন বুঝেন কিনা? তারপরে হবে বাইসালফেট। আপনারা শুধু এই স্টেপটা মনে রাখলেই হবে। এই যে আমি কিন্তু শর্টকাট বলে ফেলছি যে প্রথম ধাপে যে যৌগ আছে এটা বিয়োজিত একটা ইলেকট্রোফাইল হবে। এই নাইট্রোনিয়াম আয়নের ক্ষেত্রে ইলেকট্রোফাইল আসলে কোনটা? নাইট্রোনিয়াম আয়ন। ওই যে নাইট্রিক নাইট্রেশনের ক্ষেত্রে আমার ইলেকট্রোফাইল কোনটা? এই নাইট্রোনিয়াম আয়ন। বিষয়টাকে বুঝতে পারছি? আপনাকে এই স্টেপটা মনে রাখলে বাদ বাকি সব হুবহু। তাহলে এটা কিভাবে বলবেন যে প্রথম ধাপে কি হয়েছে? সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন এবং বাইসালফেট ও পানি উৎপন্ন করে। বিক্রিয়াটা কেমনে ঘটে আমি আপনাকে একটু বলি। বিক্রিয়াটা ঘটে এই যে নাইট্রোনিয়াম আয়ন আলাদা হয়ে গেল, তো রইল এইচও। এই সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড থেকে একটা এইচ প্লাস চলে যায়, এই এইচ প্লাস আর ওএইচ এ মিললে হয় পানি। দেখেন তো এইচও আর ওই যে এই অংশটা মিলে কি হবে? এই অংশটা মিলে হবে পানি। এই দেখেন নাইট্রোনিয়াম অংশ, নাইট্রোনিয়াম পাইছেন, পানি পাইছেন, আর এই যে বাকি থাকলো কি? বাইসালফেট। বিষয়টাকে বুঝছেন যে এই জায়গা থেকে কিভাবে এগুলো উৎপন্ন হয় স্যার? ওকে, তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে প্রথম ধাপে নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কিভাবে নাইট্রোনিয়াম আয়ন এবং পানি এবং বাইসালফেট উৎপন্ন করে। আমি লাস্টবার আবার বলি, এই যে আমি লিখছিলাম HONO2, এই NO2টা আলাদা হইলো, তারপরে এই জায়গায় রইল কি? OH মাইনাস। এই OH মাইনাস এই সালফিউরিক অ্যাসিড থেকে একটা H প্লাস নিয়ে এই OH মাইনাস আর H প্লাস মিলে হইলো পানি, আর এই যে বাইসালফেট থাকলো। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, আমরা যারা মেজর স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নাই, তবে নন মেজর কেমিস্ট্রিতে যারা পড়ে তাদের ক্ষেত্রে এটা একটু সমস্যা। তাই আমি আসলে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, যেহেতু আমি এই ক্লাসটা ইউটিউবে দিব। তো দেখেন তো স্যার, আমি যদি এখন
এই যে ডান পাশে রাখছিলাম আপনাদের, যে এই যে আমি ডান পাশে রাখছিলাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার রাখছিলাম, দেখেন তো ওই যে ইলেকট্রোফাইল উৎপন্ন হয়েছে, এই জায়গায় ইলেকট্রোফাইল আসলে আমার কি নাইট্রোনিয়াম আয়ন। এখন বলেন তো দ্বিতীয় ধাপটা কি, আপনারা নিজেরাই বলতে পারবেন। বলেন তো দ্বিতীয় ধাপ কি, দ্বিতীয় ধাপ কি হবে? দ্বিতীয় ধাপ হইল সিগমা জটিল গঠন। কি গঠন? সিগমা জটিল। এই যে বেনজিন বলয় আছে, এই বেনজিন বলয়কে কি করবে? আমাদের ইলেকট্রোফাইল উৎপন্ন ইলেকট্রোফাইল এসে আক্রমণ করবে। এই যে স্যার, ওকে, আমার বিজয় 52 আবার দেখাইছে আপনাদের, সমস্যা নেই। নাইট্রোনিয়াম আয়ন, এই যে স্যার, ওই যে বেনজিন বলে কি করছিল? ইলেকট্রোফাইল এসে আক্রমণ করছিল না? করছে। এই যে এখন সে গিয়ে আক্রমণ করবে, এই সে কি করবে? আক্রমণ করবে। এই জায়গায় তো একটা হাইড্রোজেন আছে, আমি হাইড্রোজেনটা এইদিকে দিয়ে দিই, সমস্যা নেই। আক্রমণ করবে, করলে কি হবে স্যার? সিগমা জটিল। কি হবে? সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স। সিগমা জটিল এবং সিগমা কমপ্লেক্স আমরা যেটাই বলি, এই যে স্যার, তখন হবে এই জায়গায় এইচ আর এই জায়গায় ই। দেখেন তো সেম টু সেম না? এই যে এরকম সিগমা জটিল হয়েছে, এটা কি দৃঢ় পদ্ধতিতে ঘটবে, এটা আস্তে আস্তে ঘটবে দৃঢ়। আসলে এটা তো এইভাবে সরাসরি হয়ে যায় না, হয়ে যায় এটা কিরকম হয়? ওই যে আমি 3টা কাঠামো দেখাইছিলাম, কিন্তু আমার পরীক্ষার খাতায় এটা লিখতে হবে না। নাইট্রেশন বিক্রিয়ার কৌশল এই অংশটা আমাকে লিখতে হবে না। এই হইলো দ্বিতীয় ধাপ। এখন তৃতীয় ধাপে কি হবে? সেম স্যার, এই হাইড্রোজেনটা কি হবে? অপসারিত হবে। দুঃখিত, আমার তো এই জায়গায় আমি দিইকা লেখার কারণে এটা ভুল হইলো নাকি? এই জায়গায় আমার কি হবে বলেন তো? ই এর পরিবর্তে হবে নাইট্রোনিয়াম আয়ন। কি আয়ন? নাইট্রোনিয়াম আয়ন। এখন তৃতীয় ধাপে কি হবে? এই হাইড্রোজেনটা চলে যাবে, এই বৃত্ত পূর্ণ হয়ে যাবে আর নাইট্রেশন হয়ে গেছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমি কি করি? ওই ডান পাশের অংশটা আসলে আর মুছে ফেলি। আমরা এটার সাথে এটা তুলনা করে এটা কি বুঝতে পারছি না? অবশ্যই বুঝতে পারছি। এখন আমরা এক কাজ করি, এটাকে আর একটু ছোট করলে করতে পারি। এই হলো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। এখন আমরা লিখবো আসলে কি? তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি হবে বলেন তো? তৃতীয় ধাপে কি হবে? এই যে আমাদের সিগমা কমপ্লেক্স যা আছে, সিগমা কমপ্লেক্স এইচ আর নাইট্রোনিয়াম আয়ন, এই যে স্যার সিগমা কমপ্লেক্স। এখন বলেন তো কি হবে? আগে কি হয়েছিল? আগের হাইড্রোজেনটা কে নিয়ে গেছিল? এনইউ মাইনাসে, ওই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন কে নিয়ে যাবে বলেন তো? ওই যে দেখেন বাইসালফেট আছে। কি আছে? বাইসালফেট। ওই বাইসালফেটে কি করবে? দ্রুত গতিতে এইটাকে নিয়ে সে নিজে সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে। এই জায়গায় কি হবে বলেন তো? এই আমাদের কাঙ্ক্ষিত নাইট্রোবেনজিন হয়ে গেছে। মানে ওই যে হাইড্রোজেন চলে গেলে এই পাই ইলেকট্রন সেটাকে পূর্ণ করে ফেলবে, আর সাথে উৎপন্ন হবে কি বলেন তো? সাথে উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিড। এই যে সালফিউরিক অ্যাসিড আসলে এই বিক্রিয়ার প্রভাবক হিসাবে ছিল, সে বিক্রিয়া শেষে সে সালফিউরিক অ্যাসিড হিসেবেই আছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। বলেন তো পারবেন কিনা সবাই? আমরা প্রথমে কি করব? যে নাইট্রেশন বিক্রিয়া কাকে বলে? নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। নাইট্রেশন বিক্রিয়ার কৌশলে কয়টা ধাপ? 3টা ধাপ। প্রথম ধাপে নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে, দ্বিতীয় ধাপে সিগমা জটিল হবে, তৃতীয় ধাপে আসলে কি হবে? নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। আশা করি আমরা নাইট্রেশন বিক্রিয়ার কৌশলটা পারবো। আমরা আজকের ক্লাসে আসলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল এবং নাইট্রেশন বিক্রিয়ার কৌশল সম্পর্কে জানতে পারলাম। এখন আপনাদের যে আমি যে পিডিএফটা দিব আমাদের পেইড গ্রুপে, অথবা আপনারা যারা ইউটিউবে ক্লাসটা দেখবেন আমাকে নক দিলে আমি দিয়ে দিব, আমরা একটু দেখি। তো আমরা নাইট্রেশনের সংজ্ঞাটা আসলে কি ছিল বলেন তো? নাইট্রেশনের সংজ্ঞাটা কি ছিল? যে কোনো জৈব যৌগ থেকে হাইড্রোজেন পরমাণু, যে কোনো জৈব যৌগ থেকে হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে বিক্রিয়ায় জৈব যৌগের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে তাকে নাইট্রেশন বিক্রিয়া বলে। এটা হলো নাইট্রেশন। এখন আমরা আজকে যে আলোচনাটা করবো আসলে বেনজিনে নাইট্রেশন। কিসে? বেনজিনে, অর্থাৎ এরোমেটিক যৌগে নাইট্রেশন। তো বেনজিনে নাইট্রেশনের ইয়েটা কি ছিল? বেনজিন বলে আর হাইড্রোজেন পরমাণু নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। কি হবে? নাইট্রো গ্রুপ দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হবে। এই জিনিসটাই, এই যে
তো আমরা কি বলছিলাম যে প্রথম ধাপে কি হবে, তো আমরা এই সংজ্ঞাটা যদি দিই যে আমরা নাইট্রেশন বিক্রিয়াটা আসলে কিভাবে করব বেনজিন বলে, তো বেনজিন বলে নাইট্রেশনটা করব ওইভাবে যে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60°C তাপমাত্রায় বেনজিন বলের হাইড্রোজেন পরমাণু নাইট্রোনিয়াম গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। নাইট্রোনিয়াম গ্রুপ দ্বারা, সেটা হলো নাইট্রো বেনজিন হয়েছে। এখন এই বিক্রিয়ার কৌশলটা আসলে কি, প্রথম ধাপে ইলেকট্রোফাইল উৎপন্ন হবে। তো ইলেকট্রোফাইল কিভাবে উৎপন্ন হবে বলছিলাম আমরা, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রোনিয়াম আয়ন যে ইলেকট্রোফাইল উৎপন্ন হয়েছে, কি হয়েছে, ইলেকট্রোফাইল উৎপন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে কি হবে, এই ইলেকট্রোফাইল বেনজিন বলকে আক্রমণ করে সিগমা জটিল গঠন করবে। কি করবে, সিগমা জটিল গঠন করছে। এই জায়গায় এই যে ল্যাঙ্গুয়েজ আমরা যা বলতেছি ঠিক তাই কিন্তু। এখন পরবর্তীতে কি হবে, ওই যে সিগমা জটিলের যে হাইড্রোজেন পরমাণু, তা ওই যে বাইসালফেট দ্বারা, আমার ওই যে বাইসালফেট উৎপন্ন হয়েছে, বাইসালফেট এই হাইড্রোজেন পরমাণু নিয়ে সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে এবং সাথে হবে নাইট্রোবেনজিন। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে বেনজিন থেকে আমরা নাইট্রোবেনজিন কিভাবে উৎপন্ন করব, বা নাইট্রেশন বিক্রিয়া কি তার কৌশল, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কি কৌশল, আশা করি আমরা এটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।